দেখেন, পাপ কখনো তার বাপকেও ছাড়ে না। একটা কথাই আছে না, পাপ তার বাপকেও ছাড়ে না। এই কথাটার সাথে ইটালি যে পরপর 3বার বিশ্বকাপ ফুটবলেই যেতে পারলো না, সেই কথাটার অনেক মিল আছে। যারা গতকালকের ম্যাচটা দেখেছেন তারা তো রেজাল্ট জানেন, আর যারা দেখেন নাই তাদেরকে বলছি, ইটালি বনাম বসনিয়া গতকাল ম্যাচ ছিল, ফুটবল ম্যাচ। যেই ম্যাচের রেজাল্টের উপর ডিপেন্ড করেছিল ইটালি বিশ্বকাপ ফুটবলে যাবে কি যাবে না। ইটালি যদি জিততো তাহলে ম্যাচটায় বিশ্বকাপে ওরা খেলার টিকিট পেত ইটালি, কিন্তু সেটা হয় নাই। ট্রাইব্রেকারে গিয়ে ইটালি ম্যাচ হেরে গেছে। খেলার 1-1 গোলে সমতা ছিল। খেলাটা নিয়ে যদি আমি আগে কিছু বলি আর তারপরে বলবো যে কেন বললাম যে পাপ বাপকেও ছাড়ে না। আপনি যা করবেন, কারো সাথে আপনি যা করবেন, ব্যবহার করবেন, আপনার জীবনে কখনো না কখনো সেই জিনিসটাই ফেরত আসবে। যেইভাবে হোক আপনি বুঝতে পারবেন না, আপনি হয়তো বুঝতে পারবেন না যে কেন আপনার জীবনে এরকম একটা ঘটনা ঘটলো। ভালো হতে পারে, খারাপ হতে পারে, কিন্তু আপনি যদি ঠান্ডা মাথায় চিন্তা করেন, দেখবেন আপনি কখনো না কখনো যদি ভালো হয়ে থাকে, ভালো করে থাকেন, তাহলে দেখবেন যে অতীতে আপনি ভালো কাজ করছিলেন। আর যদি খারাপ হয়ে থাকে তাহলে এইটু আপনি ঠান্ডা মাথায় খুঁজবেন যে আপনি অতীতে কোথায় খারাপ কাজ করছেন। খারাপ কাজ করছেন বলে আপনার সাথে খারাপ হয়েছে। এইটা ব্যাপারটা কেন বললাম, এটা দ্বিতীয় অংশে আলোচনা করব। প্রথমে বলি কালকের ম্যাচটা নিয়ে। অনেকে আমাকে ইনবক্স করেছিলেন, এটা নিয়ে আমি আসলে কথা বলতাম না। অনেকে ইনবক্স করেছেন যে ভাই তুমি ইটালিতে থাকো, ইটালি তো ম্যাচ হেরে গেছে, প্রতিক্রিয়া কি, বা ইটালির মানুষ কিভাবে দেখছে খেলার ব্যাপারটা। প্রথমত ইটালির দর্শকরা খুবই হতাশ, ইটালির জনগণ খুবই হতাশ। এবং এই হতাশা মানে এই না যে রাস্তায় নেমে উল্টাপাল্টা ভাঙচুর করবে, বা ওরা নিয়মিত কাজে চলে গেছে, সকালে কাজে যায়, রাতে আসে, এই হিসাব। আইসা তারপরে আমোদ ফুর্তি করে, এটাই ওদের হিসাব। খেলা দেখতে বসে, এনজয় করে, ভালো খেললে ওকে হাততালি দেয়, খারাপ খেললে ও বলে যে আমাদের প্লেয়ার নাই এখন। এই ওদের ভিতরে এইটাই, এমন কোনো কিছু না ওরা কান্নাকাটি বা কোনো, একটু হতাশ যে হইতে জিতলো না এরকম। এখন আসি খেলাটা নিয়ে। খেলাটা প্রথমার্ধেই ইটালি শুরুতেই একটা গোল করে, সেই এক গোলেই হাফ এন আওয়ার হয়। তারপরের 45 মিনিট ইটালি যেভাবে খেলছে, প্রথমার্ধে ইটালি গোল করার পরে পুরোপুরি ব্যাকফুটে যায় নাই, ডিফেন্সিভ মোডে যায় নাই, কিন্তু দ্বিতীয় আর্ধে ইটালি যেভাবে নিজেদেরকে ডিফেন্সিভে নিয়ে গেছে, ডিফেন্সিভ খেলার শুরু করে দিছে, টোটালি ওরা তখন চিন্তাই করে নিছে আমরা একটা গোল দিয়ে রাখছি, এই গোলটাই আমরা রাখবো, আর কোনো গোলের দরকার নেই, আমরা শুধু গোল বাঁচাবো এবং এক গোলে আমরা জিতে যাব, তখন বিশ্বকাপে চলে যাব। এই যে ধারণাটা, এই যে লজিকটা, এটাই ভুল ছিল। কারণ ইটালি এলোপাথারি খেলতেছিল প্রথমার্ধের পরে, দ্বিতীয় অর্ধে এলোপাথারি খেলতেছিল, বল আসতেছে, মারতেছে, কোনো রকমে ঠেকাইতেছে, সবাই ডিফেন্সিভে। আর একটা তো লাল কার্ড পাইছেই, 10 জন নিয়ে খেলছে, তো সবাই ডিফেন্সিভ খেলতেছে। তো আপনি ডিফেন্সিভ যখন খেলবেন, আপনি কতক্ষণ ডিফেন্সিভ খেলবেন, কতক্ষণ আপনি গোল প্রতিহত করে রাখবেন? আপনাকে তো নর্মাল ফুটবল যেটা, সেটা খেলতে হবে। সেটা যদি খেলতে পারতো ইটালি, ভালো করতে পারতো, কিন্তু সেটা করে নাই। ইটালি ডিফেন্সিভ মোডে চলে গেছে, এবং ডিফেন্সিভ মোডে যাওয়ার পরে যারা খেলাটা দেখছেন বুঝতে পারছেন যে বল সারাক্ষণ বসনিয়ার পায়ে ছিল। একের পর এক আক্রমণ করতেছে একের পর এক। 70% বল বসনিয়ার পায়ে ছিল, এবং ইটালি গোল 3-4টা খাওয়ার কথা ছিল। ইটালি গতকালকে যে খেলা খেলছে,
3-4টা গোল খাওয়ার কথা ছিল, কিন্তু সেই অনুপাতে 1-1 গোল ছিল এবং পরবর্তীতে পেনাল্টি ট্রাইব্রেকার শুটের মাধ্যমে নিশ্চিত হয়েছে যে ওরা জিতে গেল, বসনিয়া জিতে গেল এবং ইটালি হেরে গেল। ইটালির খেলার কিচ্ছু ছিল না, ইটালির খেলার ধরনও ছিল না, ইটালি খেলেই নেই, খেলতেই পারে নাই ভালো। বসনিয়া ভালো খেলছে, বসনিয়া জিতে গেছে, কিন্তু ইটালি গোল আরও খাওয়ার কথা ছিল আমার হিসাবে, কারণ যেভাবে ওরা বল চাপছে গোল দিতে মানে আরও গোল হওয়ার কথা ছিল আমার হিসাবে আর কি। তো সেইটা হয় নাই, এটাই বড় কথা। এখন আসি, এই গোলের মাধ্যমে তো ইটালি হেরে গেল, এই হারের মাধ্যমে বিশ্বকাপে আর যেতে পারলো না, পরপর 3বার যেতে পারলো না। এখন আসি আমার ভিডিওর দ্বিতীয় অংশে, যেটা বলেছিলাম যে আপনি যা করবেন আপনার সাথে তাই হবে। পাপ বাপকেও ছাড়ে না। 2006 সাল বিশ্বকাপের সেই ফাইনাল, ইটালি বনাম ফ্রান্স, মনে আছে সেই কথা? জিনেদিন জিদান তখনকার সময়ে অনেক ভালো প্লেয়ার ছিল, তার কেরিয়ার জুড়ে সবচেয়ে পিক টাইম তার ছিল ওই সময়। তাকে ইটালিয়ান মিডফিল্ডার মাতেরাজ্জি একটা গুতা দিছিল, সরি মাতেরাজ্জি ওকে গুতে দেন নাই, উল্টাপাল্টা বলতেছি, সংসারে মন নাই। মাতেরাজ্জিকে জিদান গুতা দিছিল মাথা দিয়া, এটা সবাই দেখছে ভিডিওতে, টিভিতে সবাই দেখছে এটা, যে জিদান মাতেরাজ্জিকে মাথা দিয়ে গুতে দিছে এবং রেফারি তাকে লাল কার্ড দেখাইছে জিদানকে। তারপরে 10 জনিয়া ফ্রান্স খেলছে, ট্রাইব্রেকারে ইটালি জিতে গেছে। এই খবরটা তো জানেন সবাই, 2006 ওয়ার্ল্ড কাপ। কিন্তু যেই খবরটা অনেকেই জানেন না, যে জিদান কেন মাথা দিয়ে গুঁতে দিল মাতেরাজ্জিকে। এখন অনেকে হয়তো বলবেন যে মাতেরাজ্জি, এটা রাজ্জি না রাজ্জি হবে ইটালিয়ান ভাষায়। তো মাতেরাজ্জিকে কেন দিল? মাতেরাজ্জি একটা বই লিখছে, সেই বইয়ে ওই মাথা দিয়ে গুতার বর্ণনা সে দিছে যে কেন। এটার কারণ হচ্ছে, এটা ওরা প্ল্যান করছে, ইটালির পাবলিক প্ল্যান করছে, প্লেয়াররা প্ল্যান করছে, পাবলিক মানে প্লেয়াররা বলছে যে জিদানকে ঠেকাইতে হবে, জিদানকে কোনো না কোনোভাবে উত্তেজিত করতে হবে, যেন খেলার ভিতরে তার মন না থাকে। এখন মাতেরাজ্জি প্রথমে ওর জার্সি ভরে টান দিছিল জিদানের, টান দেওয়ার পরে জিদান বলছিল যে তুমি জার্সি নিতে চাও, ঠিক আছে তোমার খেলার পরে দিয়ে দিব। এরপরেই যে মাতেরাজ্জি যে একটা খারাপ ব্যবহার করছে জিদানের সাথে, বলছে না জার্সি না, তোমার যে বোন আছে, একটা গালি ইউজ করছে আগে, আমি এটা ইউজ করি না, ইউজ করতে চাই না। তোমার যে বোন আছে, তো ওই বোনকে খেলার পরে আমার হোটেল রুমে পাঠাই দিও, তোমার জার্সি চাই না, তোমার বোনকে চাই। একটা খারাপভাবে গালি দিয়ে বলছে। তখন আর শেষ হইতে পারে নাই, তখন সে মাথা দিয়ে খোঁচা দিছে। তো ওই যে অভিশাপ, ফ্রান্সের কিংবা সাধারণ মানুষের অভিশাপ এটা লাগছে, এটা মাতেরাজ্জি কিন্তু তার একটা বইয়ে উল্লেখ করছে যে কিভাবে মাথা দিয়ে খোঁচা দিল, কেন দিল। তো ওই অভিশাপ, ওই পাপ ইটালিকে ধরছে। ইটালি লাস্ট 2006-এর পরে 2টা ওয়ার্ল্ড কাপ খেলছে, 2টা ওয়ার্ল্ড কাপ খেলার পরে প্রথম রাউন্ড থেকে বাদ, এবং এরপরে 3টা ওয়ার্ল্ড কাপ চলে গেল, তারা বিশ্বকাপেই ওয়ার্ল্ড কাপে আর যাইতে পারলো না। পাপ বাপকেও ছাড়ে না। ইটালি যে অন্যায় করছে, আমার মতে যাই মাপ চা, ক্ষমা চা, ও জিদানের পায়ে ধরে, ফ্রান্সবাসীর পায়ে ধরে, যে আমরা ভুল করছি, অন্যায় করছি। ইটালিতে এখন আর ওই ধরনের প্লেয়ার হয় না। রবার্তো বেজ্জিও, মাতেরাজ্জি, কানাভেরা, কি জানি পিয়ারলো, বুফন, স্টার আর হয় না। এই অভিশাপ ইটালিকে ধরছে, এই জন্য ইটালি আসলে বিশ্বকাপেই খেলতে পারছে না।